ফেসিবাদের দেখেন আমরা ফেসিবাদের সিন্ড্রোমগুলো কেমনি বুঝি আমরা। ধরেন ফেসিবাদে আমরা আগে দেখতাম কেউ যদি কথা বলতো, হ্যাঁ, তার উপর আক্রমণ করা হইতো। আপনি মাহমুদুর রহমান সাহেব কথা বলতেন, মাহমুদুর রহমান সাহেবকে মামলা দেওয়া হয়েছে, মামলা দেওয়ার পর তারপর আক্রমণ করা হয়েছে, হাজিরা দিতে গিয়েছেন সেখানে আক্রমণ করা হয়েছে। এই সরকার আমরা কি দেখতে পাই? এক নাসির, ওনাদের কাছে খারাপ লাগছে, সেই ব্যাপক নাসির পাটোয়ারি, সে বিভিন্ন কথা বলে, এই জন্য সিলেটে কয়বার আক্রমণ করা হয়েছে, একটা ছেলের চোখ উঠে ফেলা হয়েছে। আপনি দেখেছেন শেখ হাসিনা কি করতো? আন্দোলন থামানোর জন্য বালুর টাক বসাইতো। আমরা কি দেখেছি সিলেটে? আমরা কি টাক দেখি নাই? তারপরে এটা কি আপনার ফেসিবাদের, আপনি শেখ হাসিনা ফেসিবাদের যত কার্যক্রমগুলো করেছে, শেখ হাসিনা যতগুলো কাজ করেছে, আপনি সে আন্দোলন আপনি দেখেন নাসির পাটোয়ারির কথা পছন্দ না আপনার, কিন্তু রাশেদের কথা আপনার কেন পছন্দ? রাশেদও তো সব সময় জামাতের আমিরকে সাদা শয়তান হতে বহু ধরনের কথাবার্তা বলে, তাকে তো আপনি পুরস্কৃত করছেন। আপনি যুবদলের যে নয়ন, সে তো বলেছে 2 ঘন্টা থাকতে দিব না ঢাকা শহরের জামাত শিবিরকে, সার্বক্ষণিক জামাত শিবিরকে গালি দিয়ে যা করছে, তার কথা কেন আপনার ভালো লাগে? তার মানে আপনার কথা না ভালো লাগলেই আপনি তাকে আক্রমণ করবেন। আপনার কথা ভালো না লাগলে তার আন্দোলন, তার উপরে যে আক্রমণ, এটাই মোটামুটি ডিফাইন করে ফেলে যে ফ্যাসিজম একেবারে চলে এসেছে। আপনাকে ফ্যাসিজমের যে এগুলো আছে, এলিমেন্টগুলো আছে, সেগুলো আপনি দেখেন। আপনি শেখ হাসিনার আন্দোলন দমানোর জন্য কি করতে বললেন? যে বালুর টাক বসাইতো। আপনি তো টাক বসাচ্ছেন, আপনি চোখ উঠে ফেলতেছেন আন্দোলন করার সময়। আপনি এমপিদের উপর শেখ হাসিনা আপনি দেখেন, আমি একটু শেষ করি। বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া যেতে পারতো না, তার উপর গাড়িতে আক্রমণ করা হইতো। আপনি একটা দেখেন বিভিন্ন জায়গায় এমপিদের উপর আক্রমণ করা হয়, এমপিদের গাড়ির উপর আক্রমণ করা হয়। আপনি বিভিন্ন জায়গায় দেখেন, বিভিন্ন জায়গায় এমপিরা আত্মরক্ষার জন্য গিয়ে থানায় আত্মরক্ষা নিচ্ছে, এমপিদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। কেন? তো তাহলে কিসের আলামত এটা? কিসের আলামত এটা? আপনি আপনার পছন্দ না। যেমন আপনি এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে প্রথম ঝামেলাটা হলো, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জামাত শিবির তাদের নেতাদের গৌণ করে, দেলাওয়ার হোসেন সাইদি সাহেব গৌণ করে, সে তার পোস্টার সে লাগাইতেই পারে। তাহলে আপনি কে যে পোস্টার লাগানো যাবে না? যারা জুডিশিয়াল কিলিং হয়েছে, জুডিশিয়াল কিলিংতে বেগম জিয়াও তো বলেছেন, মতিউর রহমান নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, এরা যুদ্ধ অপরাধ ছিল না? বেগম জিয়া নিজে তো বলেছেন, নিয়ে যেছে তাদের ছবি, সাকা চৌধুরীর ছবি সেখানে লাগিয়েছে, ছাত্রদের বলছে এটা লাগানো যাবে না, তারা ছিঁড়ে ফেলতেছে। আন্দোলন সূত্রপাত তো সেখান থেকে হয়েছে। তাহলে কেন? কর্তৃপক্ষ তো আছে। আপনি কি কর্তৃপক্ষ? কোন ছবি? আপনি জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসেন, আপনি সাকা চৌধুরীকে ভালোবাসেন, তার ছবি আপনি লাগাইতে পারেন। আপনি বেগম জিয়াকে ভালোবাসেন, লাগাইতে পারেন। তাহলে জামাত শিবির যদি নিজামী সাহেবের ছবিকে ভালো লাগে, দেলাওয়ার হোসেন সাইদির ছবি ভালো লাগে, তারা লাগাবে। আপনি কেন ছিড়বেন তাদের ছবি? সেটা কিসের আলামত আপনার? সেটা এই কিসের আলামত? মানে রেজাউল করিম রনি আসলে অনেকগুলো ঘটনা তো বলছেন, রাসেল ভাই অনেকগুলো আলামত বলছেন, এগুলো যদি ফ্যাসিবাদের আলামত না হয় তাহলে কিসের আলামত? এবং একই সাথে বলছেন যদি খালেদা জিয়ার ছবি ভালো লাগে টানাবো, সেটাতে সমস্যা যদি না থাকে, নিজামী সাহেবের ছবি যদি আমার ভালো লাগে, শিবিরের কোনো ছেলে ভালো লাগে, সেটা টানালে সেখানে আপনি যদি হস্তক্ষেপ করেন, কেন সেটা ফ্যাসিবাদ হবে না? এটা তো খুবই গণতান্ত্রিক কথা, কিন্তু কথা এর আগেও আছে। সেটা হলো নাসিরউদ্দিন পাটোয়ারি কি রাজনীতিটা করছে। আপনি শেখ হাসিনার মুখের ভাষা কেমন ছিল? সবসময় টিটকারি করতো। আওয়ামী লীগের লোকজনরা অশ্লীল রাজনৈতিক কথাবার্তাকে একদম পর্নোগ্রাফিক লেভেলে নিয়ে গেছিল, এবং বেয়াদবি করা, অন্যের সম্মানহানি করা, এটাকে তারা তাদের রাজনৈতিক অধিকার মনে করতো। এখন জামাত এনসিপি এটা তাদের নিজেদের অধিকার মনে করে, ফলে তারা এটা মনে করতো, আবার পিটাইতো, দুইটাই করতো। এখন জামাত এনসিপির সাংগঠনিক সক্ষমতা এখন ওই লেভেলে যায় নাই যে পিটাবে। তারপরেও হ্যাঁ, অনলাইনে নানাভাবে ন্যারেটিভের মধ্যে দিয়ে উদ্বুদ্ধ হয়ে পিটাইতে গিয়ে অনেক সময় পিটানি খাই আসে। আমরা ভায়োলেন্সের ঘটনা, এটা ব্যাখ্যা আমি বহুবার দিছি যে টলারেন্সি যদি আপনি না রাখেন, আপনি যদি ডিফেম এভাবে করতে থাকেন, আপনি যদি চরিত্রহননের রাজনীতি করেন, এটা ভায়োলেন্সের দিকে যাবেই। এটা আমি বহু আগে থেকে কিন্তু বলতেছি। এখন আপনি দেখেন মত প্রকাশের স্বাধীনতা, এখন বাংলাদেশের একটা ট্র্যাজেডি আছে, সেটা হলো গণতান্ত্রিক রাজনীতির মধ্যে একটা প্রিন্সিপাল লাগে, একটা ভ্যালুজ লাগে, এবং এখানে কতগুলো স্পেস আছে। সেই স্পেসটা যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না, যারা মতাদর্শপন্থী ক্যাডারভিত্তিক রাজনীতি করে, সেটা আওয়ামী লীগ হোক বা অন্য জামাত শিবির হোক বা অন্য ক্যাডারভিত্তিক দল হোক বা বাম হোক, তারা প্রত্যেকেই এটাকে মিসইউজ করে কীভাবে? যখন সে গণতান্ত্রিক আচরণ, আপনার মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক, গালিগালাজ করার স্বাধীনতা গণতান্ত্রিক না, কিন্তু সে আপনাকে গালিগালাজ করবে। এবার গালিগালাজ করে বলবে কি, আচ্ছা আপনিও তারে গালিগালাজ করেন, তাহলে রাজনৈতিক কালচারটা সে কোথায় নিয়ে যাবে? যেটা আপনি ধরেন, তারপরে এখানে দেখেন, এখানে যেটা টলারেন্সির একটা ব্যাপার আছে, কিন্তু টলারেন্সি, মানুষের টলারেন্সির লেভেল আপনার ইনফিনিট না। আপনি আমাকে যদি একটা গালি দেন আমি সহ্য করব, কিন্তু আমি 10টা গালি সহ্য করার ধরেন অ্যাবিলিটি, এবার আপনি দিলেন আমার 100টা গালি। ফলে আমি টলারেন্স হচ্ছে না, আপনি নিজে কি সেটার বিহিত করবেন নাকি? না, বিহিত করবেন। বিহিতের জন্য তো সাংগঠনিক প্রতিষ্ঠান আছে। পরে যখন ঘটনাটা ঘটছে, ফৌজদারি অপরাধ ঘটছে, সেক্ষেত্রে তখন রাষ্ট্রের দায়িত্ব বলে ফৌজদারি অপরাধ নির্মূলের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমপ্লয় করে। তখন
এই ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে, পুলিশ নেমেছে, পুলিশ আটকানোর চেষ্টা করেছে। ফলে এই যে একটা উভয় সংকটের অবস্থায় ফেলা হয়, ফেলার মধ্য দিয়ে সরকারকে সহজেই ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে ফেলে ডিফেম করা সম্ভব হয়। এইটার কারণটা হইল, এটার মূল ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এইটা আপনি করেন, তার আগ মুহূর্তে আপনি ভুলে যান যে মত প্রকাশের স্বাধীনতা মানে গালিগালাজ করা না। আপনি দেখছেন আপনার এই শোতে এর আগে আমাকে যেভাবে ব্যক্তিগত এই চেয়ারে বসাছিলাম, যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, আমি উইঠা চইলা যেতে বাধ্য হয়েছি, কম শখে আল্লাহতে চলে গেছিলাম। কেন? আপনার আওয়ামী লীগের আমলে আমরা টকশো থেকে উঠা চলে যেতাম, আর তারা ক্ষমতায় যায়। তাহলে যদি ছাত্র দলের সভা সমাবেশে বা তাদের যদি মত প্রকাশের নাম করে এইভাবে করা হয়, মানে লাঠি দিয়ে না পিটায়, তারাও তো চলে যেতে পারে। আমি শেষ করি তো। এখন তারপর উঠা যেতে হয়। ফলে আওয়ামী লীগের আমলে আমাদের যে অবস্থা ছিল, এখনই একই অবস্থা। বাংলাদেশের ছাত্র সংসদগুলো নিয়ন্ত্রণ করে জামাত শিবির, নামে না বেনামে। হ্যাঁ, মোটা দাগে এখন আলোচনাটা আমি শেষ করে এই পয়েন্টটা জাস্ট, তারপরে বিজ্ঞাপনে যান। এখন সেখানে আপনি পাল্টাপাল্টি তর্ক বিতর্ক হইল, তারপরে আপনি সশস্ত্রভাবে দেশি শেষি অস্ত্র শস্ত্র নিয়ে হই হই রই রই ছাত্রদল গেলি কই আপনি সারা দেশে স্লোগান দিলেন। এবং আপনার ঢাকা 17-এর যিনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন, উনি বলল সারা দেশে রংপুরের মতো স্বাধীন করতে হবে, ছাত্রদলকে পিটাইয়ে বাইর করতে হবে। কইরা দিয়ে আপনি ভায়োলেন্স উস্কাই দিলেন, তার গ্রেপ্তারের খবর নেই, অ্যারেস্ট নেই। এখন আপনি ন্যারেটিভ দিচ্ছেন সমস্ত সংসদগুলোতে আপনি শক্তিশালী। এখন ছাত্রদল কেন মায়ের খাইলো না, এটা তার অপরাধ হয়ে গেছে। সে যদি মায়ের খাইতো তাহলে সে গণতান্ত্রিক হইতো, সে মায়ের খাইলো না, এই তার অপরাধ। ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনার কাছে আসতে চাই। রেজাউল করিম রনি বলছিলেন যে ছাত্রদলকে মার দিতে গেছিল, তারা মার খাইলে আসলে এত কথা হতো না, মার দিয়েছে উল্টা, এটার জন্য এত কথা। এখন আপনার কাছে যে বিষয়টিতে আসতে চাই, মানে 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সময়, মানে 17 জুলাই যখন মানে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে হল থেকে বের করে দেওয়া হলো, সাধারণ শিক্ষার্থীরা, অভিযোগ রয়েছে যে সেই হলগুলো দখল করেছে পরবর্তীতে শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা, তারা সাধারণ শিক্ষার্থী পরিচয়ে। পরবর্তীতে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যে একতরফাভাবে বা অনেকটা আধিপত্য বিস্তার করে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কলেজে শিবিরের একটা আধিপত্য আছে। এখন যেই প্রশ্নটি এসেছে, সর্বশেষ আলিয়া মাদ্রাসাতে যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনার প্রেক্ষাপটে ছাত্রদলের এক নেতা, তিনি মানে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসেবে ছাত্রদল কর্মী, তিনি প্রথম আলোকে আজকে বলছেন যে তারা যে আবার ওইখান থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে যেহেতু বিতাড়িত করে ছাত্রদলের তারা দখল করে রেখেছেন, তারা বলছেন যে আগের মতো সব রুম দখলে রাখার সুযোগ নেই, আলোচনা করে কে কয়টা রুম দখলে রাখবে। আমি আপনার কাছে জানতে চাই, ছাত্রলীগের সময়ে যেভাবে হল দখল করে ছাত্রলীগ রাখতো, এখন কি বলে ছাত্রদল আর ছাত্র শিবির নিজেরা আলোচনা করে দখল করে রাখবে, মানে একটা ভালো একটা ব্যবস্থাতে চলে আসলাম নাকি? দেখেন, এবার সরকার ক্ষমতা, মানে এই 5 আগস্ট ক্ষমতা পরবর্তীতে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বসা হয়েছে যে তাহলে কিভাবে সিট বন্টনটা হবে। তখন বলা হয়েছিল, সবাই একসাথে ঐক্যমত হয়েছে যে মেধার ভিত্তিতে হবে, মেধার ভিত্তিতে সিট বন্টন হবে। মেধার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়তে পাবলিক যতগুলো বিশ্ববিদ্যালয় সবগুলো মেধার ভিত্তিতে আছে। এখন কত হচ্ছে, ছাত্রদলের যে কমিটি, এই কমিটিটা তো হচ্ছে ধরেন 13-14 সালে পড়াশোনা শেষ, তারা তো আর মেধার ভিত্তিতে কি, তার ছাত্র তো থাকে না। আপনি জগন্নাথে আপনি দেখেছেন, জগন্নাথের প্রথম দিন হামলার পর দ্বিতীয় দিন কার্ড দেখিয়ে জগন্নাথে ঢুকানো হয়েছে। তাহলে ছাত্রদলের যে বর্তমান সভাপতি সভাপতি তো 8-9 সেশন, তার মানে 2013-14 সালে তার পড়াশোনা শেষ। সেক্রেটারি 9-10 সেশন, তার পড়াশোনা শেষ 13 সালে। তাহলে সে কোন হিসেবে ঢুকেছে ভিতরে? এবং পুরো কমিটিটা আপনি দেখেন, একজনও বর্তমান ছাত্র নেই, একজনও নেই। এখন কত হচ্ছে, তাহলে তারা যদি সিট চায় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা যদি সিট চায়, তাহলে তারা সিটটা পাবে কিভাবে? আপনি দেখেছেন তিতুমির কলেজে সিটটা বন্টন করার জন্য তিতুমির কর্তৃপক্ষ বসেছিল, প্রত্যেকটা ছাত্রদলকে এতগুলো সিট, শিবিরকে এতগুলো সিট, তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে এতগুলো সিট, ভাগ এনসিবিকে এতগুলো সিট। শিবির সেদিন গ্রহণ করে নাই, সেদিন বলেছেন না আমরা এই যে বন্টন অলরেডি শিবিরের দখলে ছিল তো। আপনি কত হচ্ছে, এখন কত হচ্ছে মেধাবী, তিতুমির কলেজে সেই সিটগুলা, সে যদি পড়ুয়া হয়, আপনি তো মেধার ভিত্তিতে দিচ্ছেন, আপনি তো পড়াশোনার ভিত্তিতে দিচ্ছেন। যদি পড়াশোনার ভিত্তিতে কে দিচ্ছে? কর্তৃপক্ষ দিচ্ছে সিটগুলো, কোনো দল তো বন্টন করছে না। তো তাহলে কেউ যদি মেধার ভিত্তিতে হয়, সে সিট পায়, শুধু শিবিরের কারণে সে সিটটা পাবে না? এটা তো ইনজাস্টিস করা হবে তাকে। এখন কথা হচ্ছে, না, যখন বলা হচ্ছে যে শুধু মেধার ভিত্তিতে দেওয়া হবে না, দলীয় ভিত্তিতে এতগুলো ভাগ করে দেওয়া হবে, তখন শিবির সেটা গ্রহণ করে নাই। এখন কথা হচ্ছে, আপনি ছাত্র শিবিরের কমিটিটা দেখেন, তাদের প্রত্যেক, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে সভাপতি মহিউদ্দিন, যেদিন তার মাস্টার শেষ হয়েছে সেদিন এসে আপনাদের মিডিয়া আপনারা প্রচার করেছে, সেদিন এসে হল থেকে বের হয়ে গিয়েছে। কেন? তার পড়াশোনা শেষ। এখন ব্যাপারটা হচ্ছে, এই এক্সাম্পলটা আপনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এক্সাম্পলটা শিবির ক্রিয়েট করেছে। এখন কথা হচ্ছে, এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঝামেলাটা হলো কি? আপনি যখন বললেন, তখন আমি প্রথম আলো করলাম। প্রথম আলো তো রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কাহিনী,
মানে কেন ঘটনাটা ঘটেছে আমি কোর্ট অ্যান্ড আনকোট করে আপনি একটু বলি। সেখানে তারা বলছে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায় দিনব্যাপী শাখা ছাত্র শিবির আয়োজিত জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক একটি প্রদর্শনী চলছিল। প্রদর্শনীতে বিচারিক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে কয়েকজন ছবি প্রদর্শন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদের নেতাকর্মীরা গিয়ে ব্যানারটি সরাতে বলে। এই নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপরে কি হয়েছে, ছাত্র কি বলেছে, জুডিশিয়াল কিলিংয়ে যেসব ছবি আমরা লাগিয়েছি ছাত্রদের এসে বলল তারা রাজাকার, তাদের ছবি রাখা যাবে না, সরিয়ে ফেলতে হবে। আমরা ছাত্রদলকে বলেছি আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলুন, তারা সিদ্ধান্ত দেবে, আপনারা তো এখানকার অথরিটি না এসব নামিয়ে ফেলার জন্য। তো তারা প্রশাসনের সঙ্গে কথা না বলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তাহলে রোকেয়া বিশ্ববিদ্যালয় ঘটনাটা কি হয়েছে? আপনার কথা হচ্ছে আপনি অথরিটি তো আপনি না, আপনাদের ছবি ভালো না লাগে আপনি দেখেছেন কি ভয়ঙ্করভাবে সাইদি সাহেবের মুখের উপর জুতা নিক্ষেপ করা হয়েছে। এর আগে আমরা শেখ হাসিনা আমলে দেখতাম রাজু ভাস্কর্যে জিয়াউর রহমান সাহেবকে জুতা স্তম্ভ তৈরি, আমি শেষ করি, জুতা স্তম্ভ তৈরি করে সেখানে তখন তো ছাত্রদলের গাত্র দেওয়া হয়নি, তখন তো তাদের উপর আক্রমণ করতে পারে নাই। যে যখন জিয়াউর রহমান সাহেবের জুতা নিক্ষেপ করা হচ্ছিল এই রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে, তখন তো গাত্র দেওয়া হয় নাই। এখন কথা হচ্ছে তারা তাদেরকে পছন্দ করে, তাদের ছবি লাগাইতে পারে। এখন আপনি এটা সরানোর আপনি কে? আপনি সেটা পায়ের উপর পা দিয়ে আপনি ঝগড়া করলেন, ঝগড়া পরবর্তীতে আপনি দাও খেয়ে আপনি বের হয়ে গেলেন। এর পরের দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো কোনো প্রস্তুতি ছিল না। সেদিন একটা প্রোগ্রাম ছিল, জিএসভিপি নির্বাচিত জিএসভিপি সেখানে গিয়েছে। এই যে সেনাবাহিনীর কাছে টেন্ডারটা যাবে নাকি এর সাধারণ মানুষের কাছে যাবে সেটা নিয়ে আপনি নির্বাচিত জিএসের উপর যে আক্রমণটা করলেন, মেরে তাকে বের করে দিলেন। এরপরে আপনি তো দেখেছেন, বলে যে সাধারণ শিক্ষার্থীরা মানে অবাকের বিষয় হচ্ছে বলে যে সাধারণ শিক্ষার্থীরা নাকি এটা হামলাটা করেছে। তাহলে পরবর্তীতে আপনি ছাত্রদলের সভাপতি কি বলে? ছাত্রদলের সভাপতি বলে আমরা জামাত শিবিরকে রাজনীতি করার সুযোগ দিয়েছি। আপনারা সুযোগ দেওয়ার কে? এটা কি এটা তো শেখ হাসিনার প্রক্রিয়া। ক্যাম্পাসে কে কাকে সুযোগ দিচ্ছে আর কে কাকে আসলে বিতাড়িত করে দিচ্ছে সেই ব্যাপারটা আসলে আমার কাছে পরিষ্কার না, রনি ভাইয়ের কাছে আমি জাস্ট আপনাকে শুনে আসি। আমি ছাত্র দলের না আসলে আমি অন্য কোন ভিডিও আমি দেখাতে পারছি না। আমি যেহেতু আমি পূর্ব থেকে এই ভিডিও এটাকে দেখিনি, আমি লাইভ শোতে আমি দুঃখিত আপনাকে দেখাতে পারছি না। আমি আমাকে দেন, আমি আমার এডিটোরিয়াল পলিসি মেনে আমি চেষ্টা করব আপনাকে ভিডিও দেখাতে। অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করছি। আমার কথা হচ্ছে জামাত শিবিরকে রাজনীতি করার আপনি কে? আপনি সুযোগ দেওয়ার সেই প্রশ্নটাই আমি রেজাল্ট করিম রনির কাছে করতে চাই। জামাত শিবিরকে রাজনীতি করতে দেওয়ার মানে বিএনপি ছাত্র দল কে? বিএনপি ছাত্র দল এখানে আসলে জামাত শিবিরের টেকনিকটা নিছে, এটা আনফরচুনেট। তারা বলতেছে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করছে, কারণ সাধারণ শিক্ষার্থীর ব্র্যান্ড কি জামাত শিবির নিজেরা নিয়ে নিয়েছিল 5 তারিখের পরে। প্রথমে ওই যে কপিরাইট আছে, হ্যাঁ কপিরাইট তারা নিয়ে নিছে 5 তারিখের পরে। কারণ হলো প্রথমে তারা বুয়েট থেকে মিছিল বের করেছিল, সাধারণ ছাত্র শিক্ষার্থী মিছিল বের করে তারেক রহমানকে গালাগালি করানো, অকথ্য গালাগালি করানো। তার প্রতিবাদে পরে আপনি দেখছেন যে সারা দেশে বিএনপি নেতাকর্মীরা আবার তাদের প্রতিবাদ মিছিল করতে হয়েছে। ফলে দেখেন আপনার ছাত্র শিবিরের ফাংশন করার সুবিধার্থে এই যে মেধাবীর কথা বললো এখানে রাসেল, তাই না? মেধাবী মানে তো সব শিবির, বের বাইরে তোর মেধাবী বলে আর কাউরে তারা মনে করে না। ফলে মেধাবী কোটা এত জেনারেলাইজ করা তো উচিত না। একজন সাধারণ শিক্ষার্থী সে যদি মেধাবী হয় এবং একই সাথে শিবিরের রাজনীতি করে, মানে এটাতে সমস্যা নাই তো। মক করতেছে কি? আমি তো বলি তারা মেইনস্ট্রিম হোক। এখন একজন শিবির করে, তারা শিবির বললেও সে মনে করে তারা ট্যাগ করা হচ্ছে, তাকে ডিফেম করা হচ্ছে, তাকে এটা করলে তো হবে না। 5 তারিখের পর আপনি ওপেনলি রাজনীতি করবেন, আপনি সগর্বে আগায় যাবেন। হ্যাঁ, আপনি যদি রাজাকারকে ডিফেন্ড করতে চান আপনি ডিফেন্ড করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, হাসিনার আমলে জুডিশিয়াল কিলিং হয়েছে, সেই প্রতিবাদ আমরাও করেছি। কিন্তু সেই প্রতিবাদ করা আর হইল 71-এর ইতিহাসকে, এই গণহত্যার ইতিহাসকে চেপে যায় আর রাজনীতি করার চেষ্টা করা, দুইটা তো দুই জিনিস। ফলে এই বিতর্ক পুরানা, মানে বহু পুরানা। বাংলাদেশের মানুষ অন্তত 71 বিষয়ে জামাতে পজিশন নতুন করে আর জানতেও চায় না, শুনতেও চায় না, এটা ডিসাইডেড। এখন কথা হলো যে আপনারা 5 তারিখের পরে এখানে আমরা একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ রাজনীতির কথা বলতেছিলাম, সেই পরিবেশটা আপনি দেখেন ইন্টারিম আমলে কীভাবে ক্যাম্পাসগুলোতে দখল করা হলো। দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে তারা কিভাবে নিরপেক্ষতার মধ্য দিয়ে, নিরপেক্ষতার কাবাডে কিভাবে সমস্ত ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণ করে, তারা সেখানে ছাত্রদল কিভাবে যায় তাদের উপরে অ্যাটাক করবে। প্রশাসন, ছাত্র সংসদ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোতে এই জন্য ইন্টারিমের সময় হয় নাই তো, মানে শিবিরের সময় আক্রমণ। বিএনপি যখন ক্ষমতা আসলো এরপরে শিবির মার খাওয়া শুরু করলো। মার খাওয়ার সাথে মার দিচ্ছেও, শুধু মার খাচ্ছে। আপনি দেখেন ছাত্রদল আহত হচ্ছে না,
ছাত্রদলটা হচ্ছে মারামারি করতে গেলে তো দুই পক্ষই আহত হবে। এখন এখন হাতে একটু ব্যথা পায়। হ্যাঁ, এখন না, যে আপনি মারতে গিয়ে আপনি মনে করলেন বট আইডি দেখে উত্তেজিত হইয়া আপনি সবচেয়ে বড় সংগঠন, এবার আপনি ধাওয়া করতে গেলেন, দাড়ি দেখে এক যুবদলের নেতাকে মারা শুরু করছে, কয় সে জামাত না, দাড়ি দেখে। আবার শিবির মনে করে, আবার ছাত্রদল মনে করে শিবিরে বলে আবার নিজেদের পিটানো শুরু করেছে রাজশাহীতে। পরে আবার ওইদের পিছন ধরে এই না না মারিস না, এগুলো আমাদের লোক। হ্যাঁ, তো আপনি বট আইডির দ্বারা উত্তেজিত হইয়া মনে করলেন যে আপনি সবচেয়ে বড় সংগঠন, আপনি এবার মারতে গেলেন, দেখলেন যে আপনি কম, যে সংগঠনকে মারতেছেন তারা অনেক বিশাল সংগঠন। এইবার আপনি কাউন্টার এটাকে মার খেয়ে আসতেছেন, কারণ আপনার তো সাইকোলজিতে আসছে যে আপনি সেরা, আপনি সবচেয়ে শক্তিশালী। এইভাবে এই যে দেখেন মিথ্যা মানুষকে যে কীভাবে ধ্বংস করে, তার একটা পরিণতি হলো এটা। আরেকটা হলো যে আপনার সোসাইটিতে আপনাকে ডিফেম করা হয়েছে। হাসিনার আমলে শিবির আখ্যায়িত করে পিটায় মারা সংস্কৃতি ছিল, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। মানে এখন রনি ভাই, একই কালচার যদি আপনি আপনার বিরোধিতা করলে অন্যদের উপর চর্চা করেন। ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনার কাছে আসতে চাই। রেজাউল করিম রনি যেখানে শেষ করেছিলেন, মানে বলছেন যে রাজনীতির অনেক পরিবর্তন আসলে হয়েছে, আপনি তাহলে কি পরিবর্তন দেখছেন? দেখেন, আমি তো আপনাকে শুরুতে বলেছি, আমরা যেটি এক্সপেক্ট করেছিলাম, আশা করেছিলাম যে আমাদের মৌলিক কিছু পরিবর্তন করা দরকার। এই চেয়ারটা প্রবলেম আছে, প্রধানমন্ত্রী যে চেয়ারটা, এটা আমাদের সংবিধানের চেয়ারটাকে প্রবলেম করে দিয়েছে। এটা যে চরম ক্ষমতা, এই যে রাষ্ট্রপতির জন্য এবার যে আলাদা রাজনৈতিক দলগুলো রাজনীতি চর্চা না, আপনি রাজনৈতিক চর্চা দেখেন, কথা হচ্ছে এই আমাদের রাজনৈতিক দলগুলো কি চায়। আপনি দেখেন রাজনৈতিক দলগুলো এই যে সঠিকভাবে এবার যে ইস্যুগুলো আছে বর্তমান সরকারের যে চরম এই যে বিদ্যুতের সমস্যা, তারপর হচ্ছে যে ডিমান্ড চার্জের নামে আপনি যে টাকা নিচ্ছেন, ভুতুরে যে বিদ্যুতের এটা নিয়ে এখন বিরোধী দল যখন 2/3 মেজরিটি কোনো সরকার পেয়ে যায়, আসলে বিরোধী দল হাতে কিছুই থাকে না সংসদে কিছু বলার। কারণ আপনি যাই বলবেন 2/3 মেজরিটি যার তিনি সেটি গ্রহণ করে নিবে। তার বিরোধী দল হাতে আছে কি? বিরোধী দল যেটা পারে রাজপথে থেকে একটা চাপ সৃষ্টি করা সরকারকে। এই যে বিরোধী দল চাপ সৃষ্টি করার কারণে 18 ক আপনি ব্যাংকে যে অধ্যাদেশে 18 ক যুক্ত করে সেটা বাতিল করলেন আপনি, এই যে বিরোধী দলের চাপের কারণে। এবার যে বিরোধী দল যে আপনি সচিবালয় ঘেরাও করছে, এটা নিয়ে অনেক রকম কথা বলছে। সচিবালয় এখন কি হয়েছে, 5-6 মাসের সচিবালয় ঘেরাও করতে, সচিবালয় ঘেরাওয়ের ইতিহাস কি? অনেকে আশা করছিলেন ভারতীয় হাই কমিশনে যাবেন। সচিবালয় ঘেরাওয়ের ইতিহাস কি ইতিপূর্বে কোথাও ছিল না? ইতিপূর্বে ছিল না। 2023 সালে যখন আপনার নির্বাচন কমিশন যখন করলো, তখনও তো বিএনপি সচিবালয় ঘেরাও করেছে না? তখন কি নির্বাচনের জন্য, নির্বাচনটা সঠিক হওয়ার জন্য। কিন্তু এখন তো জনগণের চাহিদা 11 দফা, তারা যে 11 দফাটা দিয়েছে, আপনি 11 দফাটা প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা দলীয় কি আছে তাদের, সবগুলো হচ্ছে জনগণের বিষয়। এই যে আপনি 1000 টাকা কেউ যদি বিদ্যুতে রিসার্চ করে, তাহলে এই আপনার 172 টাকা ডিমান্ড চার্জ কেটে নিচ্ছে, তারপর 72 টাকা ভ্যাট কেটে নিচ্ছে, তারপরে আপনার আমরা বলতাম যে লুটপাট হচ্ছে, তাহলে এখন কি হচ্ছে? এটাই তো এখন লুটপাট হচ্ছে, তাহলে পরিবর্তন কি হলো? আপনি তো বলেছেন ডিমান্ড চার্জ বাতিল করবেন, আপনি সেটা তো করছেন না। আপনি তো বলেছেন এটা বাতিল করবেন, মিটার ফি যেটা আছে সেটা বাতিল করবেন। কিন্তু একটা মানুষ 1000 টাকা যখন সেই করছে, তার প্রায় 300-350 টাকা নেই, কোথায় যাচ্ছে সেটা? আপনি যে এবার ভুতুরে বিল, আমার চেম্বারে আমি আপনাকে জাস্ট কোট এন্ড আনকোট করে দেখাই। আমার চেম্বারে গত মাসে বিল আসছে হচ্ছে 10,000 সামথিং, এই মাসে আমার চেম্বারে বিদ্যুৎ বিল আসছে হচ্ছে 19,000 সামথিং। কেন ডাবল হলো? কিসের বিষয়? এখন আপনি কথা হচ্ছে যে যাদের আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলে কোনো সমস্যা হলে আপনি কি করেন? আপনি আমাদের কাছে আসেন, আমি আপনি যেতে পারবো, হয়তো সচিবালয়ে ঢুকতে পারবো, সাধারণ মানুষ ঢুকতে পারবে? কয়জন ঢুকতে পারবে? আমি একটা অভিযোগ করেছিলাম, আমার সেই অভিযোগের সুরাহা হয়নি। আপনি গণশুনানি, আপনি এই জন্য বিরোধী দলকে বলা হচ্ছে গণশুনানি আয়োজন করেন, আপনি এগুলো সব বের করেন। আমাদের যে বিলগুলো, এগুলো তো সেকেন্ডারি বিল, ফার্স্ট বিলটা আপনি নিয়ে আসেন। কার কত টাকা? এই যে আপনি বিতর্কগতভাবে সিস্টেমে আপনার টাকাটা নিয়ে যাচ্ছেন, কেন? এটা কি এই বাংলাদেশ কি চেয়েছিল? জনগণের আপনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,000 টাকা 2,500 টাকা দিচ্ছেন, কিন্তু আপনি যে বিদ্যুৎ বিলের মাধ্যমে 3,000, 3,500 টাকা 4,000 টাকা নিয়ে যাচ্ছেন, তাহলে সেটা এই বিষয়গুলো সুরাহা করতে হবে। এগুলোই আন্দোলনে, এগুলোই বিরোধী দল চাচ্ছে, এই জিনিসগুলো যাতে সরকারে মনোযোগ দিয়ে এই জিনিসগুলো পরিবর্তন করে। অসংখ্য ধন্যবাদ আল মামুন রাসেল আপনাকে। রেজাউল করিম রনি, মানে এই যে ইস্যুগুলোর কথা বলা হচ্ছে, সরকার যদিও মাত্র 6 মাস মানে এসেছে, একেবারে তো এই বিষয়গুলা প্রাত্যহিক জীবনে মানুষ এক্সপেরিয়েন্স করছে। বিদ্যুতের ব্যাপারটা নিয়ে সম্প্রতি সময়ে সরকার যেভাবে হ্যান্ডেল করলো, আপনি সন্তুষ্ট একজন সাধারণ নাগরিক হিসেবে? এটা আমরা বহুবার প্রতিবাদ জানিয়েছি, এবং আমি আপনাকে বলি, এই বিদ্যুতের সংকটটা আপনি যদি দেখেন, এটা কিন্তু এই বিগত হাসিনা আমল যেভাবে তো রাখা গেছিল, এবং ইন্টিরিয়ামের আমল জাস্ট সেটা কন্টিনিউ করছে। ইন্টিরিয়াম 18 মাসে তারা কোনো উদ্যোগ নেয়, ফলে 2 আমলের লেভারেজ সেই সরকারের ঘাড়ে পড়ছে।
এখন বিদ্যুতের বা জ্বালানির মানে এই দুই সমস্যা আমলের লেভারেজের জন্য এপ্রিল মাসের বলি আপনাকে- বিদ্যুৎ বিল না, জুলাই বিদ্যুৎ মাসে বিল- ডাবল হয়ে যাবে, বিদ্যুৎ মানে বিল ভুতুরে বিল বাড়ানোর কালচার কি এই প্রথম? এটা হাসিনার আমলে অহরহ করা হয়েছে। সেটা এখনো চালু থাকবে। কেন চালু থাকবে না? হাসিনার লোকজনই তো সব ভিতরে রয়ে গেছে, এই কাঠামোর মধ্যেই তো দেশ চলতেছে। সরকারকে নিতে হবে। এবং ডেফিনেটলি সরকারকে নিতে হবে। এবং সরকার যে সেই কাঠামো পরিবর্তন করতে পারলো না, সরকারের এটা তো দায় নেবে না। ব্যর্থতা সরকারের। অবশ্যই সরকারকে দায় নিতে হবে এবং সেই দায়ের কথাই আসতেছি আপনার। ফলে এখন এখানে কাঠামোগতভাবে লুটপাটের সিন্ডিকেট শুধু বিদ্যুৎ সেক্টরে আপনি দেখেন কেন, সমস্ত সেক্টরে এটা রয়ে গেছে। এই জায়গার থেকে হঠকারিতামূলকভাবে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, তাহলে দুইভাবে চেঞ্জ করতে হবে। একটা হলো জ্বালানির ইমিডিয়েট জনগণকে সার্ভিস দিতে হবে, আর একটা দীর্ঘমেয়াদী আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিকল্প জ্বালানি অনুসন্ধান থেকে শুরু করে উৎপাদনের দিকে যেতে হবে। এবার বিদ্যুৎ বিলের এই যে মিটার চার্জের নামে যে হরিলুট, এটা সম্পূর্ণ অবৈধ। এটা হাসিনা জনগণের টাকা লুট করার জন্য এটা করে গিয়েছিল। করে এইটা আপনার মানে বিদ্যুৎ বিভাগের ইন্টিগ্রেটেড সিস্টেমের সাথে সে এটা এমনভাবে করে নিচ্ছে যে এইটা যদি গভর্নমেন্ট এখন সরায়, গভর্নমেন্ট দেখছে তাকে 35 থেকে 34 হাজার কোটি টাকা আপনার বাড়তি তাকে গচ্ছাইতে। কিন্তু সরকার ঘোষণা দিয়েছে, সরকার একজন মুখপাত্র